বাংলাদেশের মানুষের কাছে বেগুন একটি প্রিয় সবজি হিসেবে পরিচিত। আলুর পরে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে বেগুন। বেগুন একদিকে যেমন পুষ্টিকর খাবার, অন্যদিকে এটি চাষ করে খুব সহজেই লাভবান হওয়া যায়। সারা বছরই এর চাষ করা যায়। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুসারে 2022-23 অর্থ বছরে প্রায় 1,35,611 একর জমিতে বেগুনের চাষ হয়েছে এবং এ থেকে প্রায় 6,81,196 মেট্রিক টন বেগুন উৎপাদিত হয়েছে। এই সম্ভাবনাময় বেগুন চাষ করতে গিয়ে চাষিরা কিছু ক্ষতিকর পোকার আক্রমণের সমস্যায় পড়েন। এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক পোকা হল বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। রাতের বেলা স্ত্রী মথ পুরুষ মথের সাথে মিলিত হয়ে বেগুন গাছের পাতা, শাখা, ফুলের কুঁড়ি ও পাপড়ির নিচে ডিম পাড়ে। ডিম ফোটার পর অল্প বয়স্ক কীড়াগুলো কচিকাণ্ডে প্রবেশ করে ভাস্কুলার টিস্যু খেয়ে ফেলে, ফলে বেগুনের ডগা শুকিয়ে ঝুলে পড়ে। পরবর্তীতে এই পোকা ফুলের কুঁড়ি ও ফলের মধ্যবর্তী কোষ খেয়ে ভিতরে মলত্যাগ করে। এজন্য বেগুন পচে যায় এবং খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। বাংলাদেশের কৃষকরা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা থেকে মুক্তি পেতে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার, কখনো দিনে 2 বারও কীটনাশক প্রয়োগ করেন। এতে প্রতি মৌসুমে বেগুনের জমিতে 100 বারেরও বেশি কীটনাশক প্রয়োগ হয়, যা বেগুন চাষের মোট খরচের 35 থেকে 40 ভাগ। এই অতিরিক্ত কীটনাশক ব্যবহার সত্ত্বেও বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফসলের 30 থেকে 60 ভাগ ফলন কমে যেতে পারে। অন্যদিকে ফসলে বিরূপ প্রভাব পড়ার সাথে সাথে পোকাগুলো কীটনাশকের প্রতি সহনশীল হয়ে উঠছে। সেই সাথে ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা বাড়ছে এবং উপকারী পোকাদের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ সমস্যা এড়াতে পোকা নিয়ন্ত্রণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি। ভার্জিনিয়া টেক ইউএসএআইডি বাংলাদেশ মিশনের ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল বাংলাদেশের কৃষি খাতের সাথে সম্পৃক্ত স্টেক হোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা পরিবেশসম্মতভাবে ফসলের বর্তমান ও উদ্ভূত হুমকির বিস্তার নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ করতে পারে। এই প্রকল্প বেগুনসহ 13টি ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা বাস্তবায়ন করে। 2023 সালে আইপিএম অ্যাক্টিভিটি রাজধানী ঢাকায় একটি কর্মশালার আয়োজন করে, যেখানে এজি বায়োসিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব লক্ষ্মীনারায়ণ প্রহারাজু বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে কার্যকরী মেটিং ডিসরাপশন পদ্ধতিটি নিয়ে পর্যালোচনা করেন। এই কর্মশালায় গবেষণা, শিক্ষা ও বেসরকারি খাতে জড়িত প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে মেটিং ডিসরাপশন পদ্ধতির কার্যকারিতা নিয়ে গবেষণার জন্য সুপারিশ করা হয়। সেই ধারাবাহিকতায় এই প্রকল্পে এটিজিসি, ইস্পাহানি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে, যা মাগুরা, ঝিনাইদহ ও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়। সমন্বিত বালাই ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফেরোমন, কারণ এটি রাসায়নিক বালাইনাশকের উপর নির্ভরশীল না থেকে ক্ষতিকর পোকামাকড়কে মোকাবেলা করে। ফেরোমন হল এক শ্রেণীর সেমিওকেমিক্যাল পদার্থ, যা পোকামাকড় ও অন্যান্য প্রাণীরা তার নিজ প্রজাতির সাথে যোগাযোগের জন্য নিঃসরণ করে। এতে উক্ত পোকার বিপরীত লিঙ্গের পোকামাকড় ও প্রাণীদের মধ্যে নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মেটিং ডিসরাপশন পদ্ধতি হল এমন একটি কৌশল যার মাধ্যমে কীটপতঙ্গের আবাসস্থলে পর্যাপ্ত পরিমাণে ফেরোমন নিঃসরণ করা হয়, যাতে পুরুষ পোকা বিভ্রান্ত হয়ে স্ত্রী পোকাকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং প্রজনন ব্যাহত হয়। বেগুনের জমিতে চারা রোপণের 7 দিনের মধ্যে প্রথমবার এই মেটিং ডিসরাপশন জেল প্রয়োগ করা হয়। যখন চারা খুব ছোট থাকে তখন মেটিং ডিসরাপশন জেল একটি কাঠির মাথায় এবং পরবর্তীতে প্রতি মাসে একবার করে গাছের উপরের দিকের ডালে প্রয়োগ করা হয়। যেহেতু বেগুন সারি সারি করে লাগানো হয়, তাই প্রথমবার 3 সারি অন্তর, অর্থাৎ 1, 4 ও 7 নম্বর সারি এভাবে সমান দূরত্বে মেটিং ডিসরাপশন জেল প্রয়োগ করা হয়েছে। 1 মাস পরে একইভাবে, অর্থাৎ 2, 5 ও 8 নম্বর সারি এভাবে সমান দূরত্বে মেটিং ডিসরাপশন জেল প্রয়োগ করা হয়েছে।
এভাবে পরের মাসেও প্রয়োগ করা হয়েছে। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার পাশাপাশি আরও বেশ কিছু পোকা যেমন সাদা মাছি, জ্যাসিড, জাপ পোকা, থ্রিপস ইত্যাদির মাধ্যমে বেগুন ক্ষতিগ্রস্ত হয়। এ সকল পোকা দমন ও রোগ ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে। এই গবেষণাতে কোঅর্ডিনেট পদ্ধতি অনুসরণ করে পর্যবেক্ষণ করা হয়েছে। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহের আগে ট্রিটমেন্ট ও কন্ট্রোল জমির বিভিন্ন এলাকা থেকে 3টি 5 মিটার গুণন 5 মিটার বর্গক্ষেত্র নির্বাচন করা হয়েছে এবং প্রতিটি বর্গক্ষেত্রের সবগুলো বেগুন গাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। এই প্ল্যান্ট থেকে আমাদের যে জরুরি ডাটা, মনিটরিং ডাটা, যেমন শুট কয়টা আমরা পাচ্ছি এবং শুটে ইনফেস্টেশন আছে কিনা, কয়টা ইনফেস্টেশন আছে, আমরা কোনো ফ্রুট পাচ্ছি কিনা, কয়টা করে ফ্রুট পাচ্ছি এবং ফ্রুটে ইনফেস্টেশন আছে কিনা, ইনফেস্টেড ফ্রুট নাম্বার, এই ডাটাগুলো আমরা নিচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের যে ফেরোমন ট্র্যাপ বসানো আছে, এই ফেরোমন ট্র্যাপগুলো সপ্তাহে 2বার করে আমরা দেখছি এই কোনো অ্যাডাল্ট আমরা মদ পাচ্ছি কিনা। যদি পেয়ে থাকি তাহলে এই অ্যাডাল্ট মদের ডাটাটাও আমরা নিচ্ছি। নির্দিষ্ট সময় পর বেগুনগুলো সংগ্রহের উপযুক্ত হলে গাছ থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহিত বেগুন ভালোভাবে পর্যবেক্ষণ করে মান অনুযায়ী বাছাই করা হয়। ভালো ও আক্রান্ত বেগুনগুলো আলাদা করে ওজন নেওয়া হয়। সবশেষে ট্রিটমেন্ট এবং কন্ট্রোল জমি থেকে এই উপাত্তগুলো সংগ্রহ করা হয়। এই গবেষণার ফলাফল অনুযায়ী ময়মনসিংহ এবং মাগুরা ও ঝিনাইদহে ডিসেম্বর 2023 থেকে জুন 2024 পর্যন্ত বিভিন্ন মাসে ফেরোমন ফাঁদে প্রাপ্তবয়স্ক মদ ধরা পড়ার গড় সংখ্যা কন্ট্রোল জমি থেকে ট্রিটমেন্ট জমিতে তুলনামূলকভাবে কম। এপ্রিল ও মে মাসে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রাপ্তবয়স্ক মদের ধরা পড়ার সংখ্যা বাড়তে থাকে, তবুও সেটা কন্ট্রোল জমি থেকে ট্রিটমেন্ট জমিতে তুলনামূলকভাবে কম ছিল। অন্যদিকে ময়মনসিংহে ডিসেম্বর 2023 থেকে জুন 2024 পর্যন্ত বিভিন্ন মাসে বেগুন গাছের কাণ্ডে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণের শতকরা হার ট্রিটমেন্ট জমি থেকে কন্ট্রোল জমিতে তুলনামূলকভাবে বেশি। আবার মাগুরা এবং ঝিনাইদহে ডিসেম্বর 2023 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত পোকা আক্রমণের শতকরা হার ট্রিটমেন্ট জমি থেকে কন্ট্রোল জমিতে তুলনামূলকভাবে বেশি, কিন্তু পরবর্তীতে মার্চ থেকে এপ্রিল 2024 পর্যন্ত ট্রিটমেন্ট ও কন্ট্রোলে একই রকম ফলাফল পাওয়া গেছে। মার্চ ও এপ্রিল মাসে ময়মনসিংহে বেগুন সংগ্রহের পরিমাণ ও আক্রান্ত বেগুনের পরিমাণ ট্রিটমেন্ট জমি থেকে কন্ট্রোল জমিতে তুলনামূলকভাবে বেশি। সেই সাথে কন্ট্রোল জমিতে সনাতন পদ্ধতি বা কীটনাশক প্রয়োগ করার পরেও ট্রিটমেন্ট জমির চেয়ে বেশি আক্রমণ দেখা দিয়েছে। অন্যদিকে মাগুরা ও ঝিনাইদহে প্রতি মাসে বেগুনে আক্রমণের মাত্রাটা কন্ট্রোল ও ট্রিটমেন্ট জমিতে কম বেশি কাছাকাছি, অর্থপূর্ণ কোনো পার্থক্য নেই। মে মাসের দিকে যখন তীব্র তাপদাহ ছিল তখন মেটিং ডিসরাপশন জেলের কার্যক্ষমতা কমে গিয়েছিল, কারণ এই মেটিং ডিসরাপশন জেলে যে কেমিক্যাল থাকে তা অ্যালকোহলের সাথে মিশ্রিত থাকে এবং উচ্চ তাপমাত্রায় এই অ্যালকোহলটি উবে যায়। সেই সময় মাগুরা ও ঝিনাইদহের কৃষকেরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছেন, যার ফলে মে ও জুন মাসে আক্রমণ অনেকটাই কমে আসে এবং ট্রিটমেন্ট ও কন্ট্রোলে একই রকম ফলাফল দেখা যায়। আমি দীর্ঘদিন এই বেগুন চাষের সাথে সংযুক্ত আছি। আমরা বেগুনের এই রোগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য বিভিন্ন কীটনাশক প্রয়োগ করতাম, কিন্তু মেটিং ডিসরাপশন জেল প্রয়োগ করার পরে আমরা ভালো ফল পেয়েছি। মে মাসে তাপমাত্রা অর্থাৎ বেড়ে যাওয়ায় আমরা অন্যান্য কীটনাশক প্রয়োগ করেছি। এতে আমরা বেগুনের ফলন অন্যান্যবার তুলনায় অনেক ভালো পেয়েছি, দামও অনেক ভালো পেয়েছি। এই কীটনাশক প্রয়োগ করে আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল, এটাই করে আমাদের পরিবেশের জন্য ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকারী। গবেষণার প্রাপ্ত ফলাফল থেকে আমরা দেখেছি যে চারা রোপণের প্রথম 2 মাস পর্যন্ত এটি আসলে কোনো ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়নি। মেটিং ডিসরাপশন ভালো কাজ করেছে। পরবর্তীতে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন দেখা যায় মেটিং ডিসরাপশনের সাথে আমাদেরকে কিছু কীটনাশক প্রয়োগ করতে হয়। প্রাপ্ত ডাটা থেকে আমরা দেখেছি যে যেখানে মেটিং ডিসরাপশন পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল সেখানে হয়তোবা 22 থেকে 25 বার কীটনাশক প্রয়োগ করতে হয়েছে, কিন্তু কৃষকের মাঠে দেখা গিয়েছে যে 130 থেকে 132 বার পর্যন্ত
কীটনাশক প্রয়োগ করতে হয়েছে। সেই ক্ষেত্রে দামের তারতম্য এবং খরচ অনেক কম বেশি, এবং ফলাফল আমরা দেখেছি যে ম্যাটিন রিজার্ভেশন দিয়েও ভালো ফলাফল আমরা পাই। সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে পরিবেশের জন্য ঝুঁকিমুক্ত, এবং মানব স্বাস্থ্য এবং অন্য যে উপকারী পোকামাকড় আছে তার জন্য এটা অনেকটাই ঝুঁকিমুক্ত। সুতরাং আমরা এই গবেষণাটি চালিয়ে যেতে চাই। এই বছর আমরা এই কৃষকের মাঠে আবার এই গবেষণা কার্যক্রমটি আমাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। মিটিং ডিসরাপশন পদ্ধতি অনুসরণ করার সময় অবশ্যই আমাদেরকে কমিউনিটি অ্যাপ্রোচ নিতে হবে। যদি পাশাপাশি বা কাছাকাছি দূরত্বেও প্রত্যেক কৃষক এটি অনুসরণ না করেন, তখন এই পদ্ধতি ভালোভাবে কাজ না করার ঝুঁকি থাকে। পরিশেষে আমরা যদি রাসায়নিক কীটনাশকের প্রভাব ও খরচের কথা চিন্তা করি, তাহলে মিটিং ডিসরাপশন পদ্ধতিতে বিষমুক্ত বেগুন উৎপাদন সম্ভব। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে বেগুন চাষে একদিকে যেমন লাভবান হবে কৃষক, তেমনি ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকবে আমাদের স্বাস্থ্য ও পরিবেশ।